আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি জোবায়েদ হোসাইন ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করতো জানতাম, তবে কোথায় কি জব করতো অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত, আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা কোনো সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার গ্যাসের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে আসতে গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম, ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড়, ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরো মালা ধাঁচের কিছু আছে। বলেছে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদু টোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদু টোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায় আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এইসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছরবান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোন রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করতো তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, 3য় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং আরেক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দখল দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি যেটা বোঝাতে পারবো না। আমি
কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা, যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় চারদিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার দুজন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় তোলে। এরপর কলিগ আমাকে তুলে আর একটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে, এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম হ্যাঁ ঠিক আছে, গায়ে একটু জ্বর জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছে। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেওয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষ রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মুডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো রুম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2:30 মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে। আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমরের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাঁচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল, ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে চিটকানিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাজ ছিল কিছুটা খোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচন্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদ জনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছি এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছি এবং থাপ্পড় দিচ্ছি আর গোমারির মতো চিৎকার করছে। আমি প্রচন্ড ঘেমে আধা টয়লেট তত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে 5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি। তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরো বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখতো। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমেন্ট দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তসবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা।
3 সপ্তাহ আগের ঘটনা। আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। টিভি ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরো বললো আরো ঘটনা আছে, সময় করে আরেক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেননি। যাই হোক, ঘটনা যে আপনি লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করছি আজকের এপিসোডের প্রথম ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটি চেপে দিবেন এবং ঘটনাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যারা ঘটনাটি শুনছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিবেন আর বেল আইকনটা চেপে দিবেন, কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হয়ে থাকি। আর আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারবেন ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের ইমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো, চাইলে আপনারা লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের পর্বের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমি নিজেই সংগ্রহ করেছি এহসানুল হক ভাই এর কাছ থেকে। উনি আমার সহকর্মী। এই ঘটনাটা উনি শুনেছেন ওনার দাদা দাদি অথবা ময়মুরব্বীদের কাছ থেকে। এইটা একটি প্রচলিত এবং ঐতিহাসিক ঘটনা। আর এই ঘটনাটা একটা ঐতিহাসিক দিঘিকে কেন্দ্র করে। আর এই দিঘিটির নাম ঐতিহাসিক লস্কর উজিরের দিঘি। আর এই দিঘিটি অবস্থিত 8 নং কদলপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সর্বদক্ষিণে অবস্থিত এই ঐতিহাসিক লস্কর উজিরের দিঘি। এই দিঘিকে কেন্দ্র করে লোকমুখে ঐতিহাসিক নানা ধরনের ঘটনা শোনা যায়। লোকমুখে শোনা যায় এই দিঘির বয়স আনুমানিক 700 বছরেরও বেশি। সেই ব্রিটিশ পিরিয়ডেরও আগে এই দিঘিটি লস্কর উজির নামে এক উজির খনন করেছিল। তৎকালীন সময়ে ওই গ্রামের মানুষজনের দুর্বিষহ জীবনযাপন, পানির সংকটের কারণে লস্কর উজির উনি এই দিঘিটি খনন করেন। কিন্তু অবাক করা বিষয়, এত বড় একটি দিঘি খনন করার পরেও 1 ফুট পানি ওই দিঘিতে ওঠেনি। এমনিতে কিন্তু সাধারণত ছোটখাটো কোনো পুকুর বা ছোটখাটো কোনো কুয়া খনন করলে দেখা যায় পানি উঠে যায়, কিন্তু এই দিঘিতে এত বড় ভাবে খনন করার পরেও এই দিঘিতে পানি ওঠেনি। গ্রামের মানুষজন এই বিষয়ে বেশ অবাক হয়ে যান। একদিন কি হয়, এই লস্কর উজির উনি রাতে স্বপ্নে দেখেন। স্বপ্নে উনি দেখেন যে কোনো একটা অবয়ব ওনার স্বপ্নে এসে ওনাকে বলছে এই দিঘির মাঝখানে একটি মসজিদ নির্মাণ করার কথা ওই স্বপ্নের মাধ্যমে ওনাকে বলা হয়। আরো বলা হয় এই মসজিদের মাঝে ওই উজিরের মেয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে এই দিঘিতে নাকি পানি উঠবে। তো এই লস্কর উজির উনি স্বপ্নাদেশ পেয়ে ওইখানে একটি মসজিদ নির্মাণ করেন ছোট, এবং ওনার মেয়েকেও ওই মসজিদে নামাজ পড়ার কথা বলেন। তো ওনার মেয়েও ওই মসজিদে নামাজ পড়তে যায়। দেখা গেছে নামাজ পড়তে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই দিঘিটাতে অলৌকিকভাবে পানি ওঠা শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই এই দিঘিটা পরিপূর্ণ হয়ে যায় এবং ওই মসজিদ সহ এই উজিরের মেয়ে ওই দিঘির মাঝেই তলিয়ে যায়। এই দৃশ্য নাকি তৎকালীন সময়ে অনেক মানুষই দেখেছিল। সকলের সামনেই এই ঘটনা ঘটেছিল। অবাক করা বিষয়, ওই মেয়েকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তো এভাবে সময় কেটে যায়। প্রথম দিকে ওই গ্রামের মানুষজন এই দিঘিকে ভয় পেয়ে একটু এড়িয়ে চলত, কিন্তু কালক্রমে ধীরে ধীরে মানুষজন ওই দিঘিতে কাজকর্ম শুরু করার একটা পর্যায়ে ওই গ্রামের মানুষজন অভ্যস্ত হয়ে পড়ে। আর এমনিতেও তো তাদের পানির অনেক সংকট ছিল, মিষ্টি পানির সংকট আর কি। যাই হোক, একটা সময় দিঘিটা গ্রামের সবাই তাদের দৈনন্দিন জীবনের কাজে ব্যবহার করতে শুরু করেন। একটা সময় মানুষজনের এই ভয়টাও কেটে যায়। কিন্তু হঠাৎ একদিন এক ঘটনা ঘটে। ওই গ্রামেরই এক লোক, উনি বিকালের দিকে ওনার কৃষি জমির কাজ শেষ করে ওই দিঘিতে এসে গোসল করার সময় যখনই ডুব দেন, তখন নাকি ওই উজিরের মেয়েকে উনি দেখতে পান। আর অবাক করা বিষয়, ওই মসজিদটাও উনি দেখতে পান। এইটা দেখে তো উনি তড়িঘড়ি করে দিঘি থেকে উপরে ওঠেন এবং এই কথাটা উনি গ্রামের সবাইকে বলে দেন। এরপরে কি হয়, দেখা যায় ওই লোকটা একটা দুর্বোধ্য কোনো রোগে আক্রান্ত হয়ে অল্প কিছুদিনের মধ্যেই মারা যায়। পরপর এরকম আরো কিছু ঘটনা ঘটে। দেখা গেছে ওই দিঘিতে নাকি আরো অনেকেই গোসল করতে গিয়ে এই উজিরের মেয়েকে দেখতে পায় এবং ওই মসজিদ সহ দেখতে পায়। এরপরে গ্রামের সবার মধ্যে তো একটা আতঙ্ক নেমে আসে যে এই উজিরের মেয়েকে দেখে যদি কারো কাছে বলে তাহলে উনি একটা কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তো এভাবেই দিন কাটতে থাকে। ওই দিঘিকে নিয়ে আবারও গ্রামের মাঝে ভয় আর আতঙ্ক নেমে আসে।
ওই দিকের ধারের কাছেও আর কেউ যায় না। এর মাঝে ওই উজির উনি একদিন স্বপ্ন দেখে এই দিঘিতে নাকি একটি শান করা মানে পাকা ঘাট যদি পাতানো হয় তাহলে আর কারো কোনো সমস্যা হবে না। তো উজির ওনার এই স্বপ্নের আদেশ মোতাবেক ওই দিঘিতে একটি ঘাট নির্মাণ করেন, পাকা ঘাট। এরপরে আস্তে আস্তে ওই গ্রামের মানুষজন আবার ওই দিঘিতে কাজকর্ম শুরু করেন, আবারও তাদের সকল ভয়ভ্রান্তি কেটে যায়। এখন স্বাভাবিকভাবেই সবাই তাদের দৈনন্দিনের যে কাজ এটা এই দিঘিতে এসে করেন, যাদের দরকার হয় আর কি। তো একদিন কি হয়, ওই গ্রামেরই আরেকজন রাখাল উনি গ্রামের মানুষদের গরু বা ছাগল এই সমস্ত চড়াতেন। তো একদিন কি হয়, ওনার এই গরু আর ছাগল নিয়ে ফিরতে ফিরতে কিছুটা রাত হয়ে যায়। আনুমানিক 8টা কি 9টা হবে। তখনকার সময় কিন্তু 8টা কি 9টা অনেক রাত। তো যাই হোক, ওই রাখালটা ওইখান দিয়ে ফিরছে, এমন সময় ওই ঘাটের দিকে তার লক্ষ্য যায়। ঘাটের দিকে লক্ষ্য যেতেই তিনি এক অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। উনি দেখতে পান এই ঘাটের মধ্যে একদল মেয়ে মানুষ গোসল করছে বা কোনো কাজ করছে, কিন্তু এই মেয়েগুলো অদ্ভুত ধরনের। তাদের শরীর থেকে মনে হচ্ছে এক ধরনের আলোক রশ্মি বের হচ্ছে। এইটা দেখার পরে ওই রাখাল তো বেশ ভয়ে এবং আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি ওই স্থান থেকে চলে যায়। এরপরে এই কথাটা এই রাখালের মাধ্যমে গ্রামের বহু মানুষের মুখে ছড়ায় যায়। এরপরে কি হয়, অনেক মানুষই নাকি রাতের বেলা দেখতে পেতেন ওই ঘাটের মধ্যে নাকি পরীরা এসে গোসল করে। এরপর থেকে ওই ঘাটের নাম হয়ে যায় পরীর ঘাট। দেখা গেছে অবাক্রান্ত সারাদিন গ্রামের মানুষজন ওই ঘাট ব্যবহার করলো, রাতের নির্দিষ্ট একটা সময় পরে ওই ঘাটটা নাকি পরীরা ব্যবহার করে। এবং দুইটা একটা না, ওইখানে দলে দলে পরী এসে রাতের বেলায় গোসল করত। এরই মাঝে একদিন লস্কর উজির আবারও স্বপ্ন আদেশ পান। উনি স্বপ্নে দেখেন যে ওই যে প্রথম দিন যেই অভাবটা ওনাকে স্বপ্নে এসে বলেছিল যে এই দিঘিতে মসজিদ নির্মাণের আদেশ করেছিল, সেই অভাবটা আবার ওনার স্বপ্নে এসে বলতেছে যে এই দিঘির মাঝে একটা অলৌকিক দেহ আছে এবং এই দিঘিতে পরীর স্থান থেকে পরীরা এসে এই দিঘিতে দলে দলে গোসল করে। তবে যাই হোক, এর দ্বারা গ্রামের কারো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। কেমন উপকার হবে? উপকার হলো ওই গ্রামের যদি কারো বিয়ের অনুষ্ঠান হয় বা কারো কুলখানি বা এই ধরনের কোনো অনুষ্ঠান হয়, তাহলে নাকি ওই দিঘিতে শুধু একটা চিঠি লিখলে ওই অনুষ্ঠানে যত আসবাবপত্র প্রয়োজন এটা নাকি দিঘির থেকেই উঠে আসবে। তো এই জিনিসটা পরীক্ষা করার জন্য উজির সাহেব গ্রামের মধ্যে বেশ কিছু মানুষজনকে নিয়ে একটি মাহফিলের আয়োজন করেন এবং ওই দিঘিতে একটি চিঠি লিখে একটি কলার ভেলার মাধ্যমে ভাসিয়ে দেন। অবাক করা বিষয় হলো, দেখা গেছে ওই পরের দিন এই দিঘির উপরে অনেক ধরনের আসবাবপত্র, ট্যাগ এগুলা ভেসে আছে। তখনকার সময় তো ট্যাগ ছিল না, মাইট ছিল। মাইট হইতে মাটির বড় হাড়ি, বা এটা মাটির ছিল না, এগুলো নাকি সব স্বর্ণের ছিল। স্বর্ণের থালা, চামচ, পাতিল এই সমস্ত সব কিছু এই দিঘির উপর ভেসে আছে। আর এভাবেই ওই গ্রামের মধ্যে যত অনুষ্ঠান হতো তখন এই উজিরের মাধ্যমে এই দিঘিতে চিঠি দিলেই নাকি ওই অনুষ্ঠানের যত সামানপত্র দরকার হয় মানে বাসনপত্র এগুলো উঠে আসতো। এগুলো উঠে আসার পরে আবার তাদের কাজ কাম শেষ হলে এগুলো আবার ধুয়ে পবিত্র করে আবার দিঘির মধ্যে দিয়ে দিলে দেখা গেছে এগুলো আবার এই দিঘিতে তলিয়ে যেত। যাই হোক, এইভাবেই যুগের পর যুগ কেটে যায়। এখানে একটা বিষয়টা হলো ওই যে উজির স্বপ্নে আদেশ পেয়েছিলেন, উনি ছাড়া যদি অন্য কেউ চিঠি লিখে দিতেন তাহলে কিন্তু এই সামানগুলা ভেসে উঠতো না, শুধু ওনার মাধ্যমে এই সামানগুলা ভেসে উঠতো। তো এইভাবেই এই উজিরের বংশ পরক্রমায় চলতে থাকতো। দেখা গেছে এই উজিরের ছেলে বা উজিরের নাতি এদের মাধ্যমে এই জিনিসগুলা ভেসে উঠতো। এদের ছাড়া অন্য কেউ যদি চিঠি দিত তাহলে এই জিনিসগুলা ভেসে উঠতো না। তো এইভাবেই যুগের পর যুগ কেটে যায়। একটা সময় এভাবে ব্রিটিশ পিরিয়ড চলে আসে। আর ব্রিটিশ পিরিয়ডের সময়ও এই উজিরের বংশের থেকেও একজন পুরুষ, উনি ওই গ্রামের মোড়ল ছিলেন, মাতবর গোছের লোক। আর ওনার মাধ্যমে তখনও ওই দিঘি থেকে ওই আসবাবপত্র পাওয়া যেত। যাই হোক, ওই মোড়লের একবার ওনার বাড়িতে অনুষ্ঠান হয়, ওনার মেয়ের বিয়ে। তো ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা হয়। আশেপাশে 2-3 গ্রামের লোকজনকে দাওয়াত করা হয়, ওনার দূর দূরান্তের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করা হয়। তো এই মেয়ের বিয়ের যেই আসবাবপত্র বা অনুষ্ঠানের যেই সামান এগুলা উনি এই চিঠির মাধ্যমে দিঘি থেকেই উত্তোলন করেন। উনি চিঠি লিখে দিয়ে আসছেন, পরের দিন সকালে গিয়ে দেখতে পান ওনার যেই সামান দরকার এগুলো সব ভেসে আছে। তো এভাবেই অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়ে যায়। তো অনুষ্ঠানের দিন আবার কি হয়, যখন সবাইকে
খাবার দেওয়া হয় তখন তাদের মাঝে আবার এক লোকের নাকি একটি চামিচ ওনার বেশ পছন্দ হয়ে যায়। তো ওই লোকটা ছলে বলে কৌশলে ওই চামিচটা উনি যেভাবে হোক আত্মসাৎ করেন এবং আত্মসাৎ করে রেখে দেন নিজের কাছে। এই দিক দিয়ে তো বিয়ের অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়ে যায়। সমস্ত যেই বাসন কাসন দিঘি থেকে উঠে এসেছিল এগুলা ধুয়ে পাক পবিত্র করে আবার দিঘিতে দেওয়া হয়। তো তাদের বংশ পরক্রমায় যে প্রথা চলে এসেছে সে অনুযায়ী তো দিঘিতে এই সামানগুলো নিয়ে যাওয়ার কথা। কিন্তু অবাক করা বিষয়, এর পরের দিন সকালবেলা দেখা যায় যে ওই সামানগুলার একটা সামানও দিঘিতে ডুবে যায়নি, সবগুলা দিঘিতে ভেসে আছে ছিন্ন ভিন্ন ভাবে। এইটা দেখে তো বেশ হতবাক হয়ে যান মোড়ল, তো বেশ লজ্জায় পড়ে যান। গ্রামের মানুষের মধ্যেও কানাঘুষা চলতে থাকে এই বিষয় নিয়ে। মোড়ল তো পড়ে যান বেশ লজ্জায়। ওই মোড়ল সাহেব বিষয়টাকে নিয়ে এতটাই লজ্জায় পড়ে যান, উনি এক প্রকার ঘরবন্দি হয়ে পড়েন। উনি মসজিদ ও নামাজ পড়তে যেতে পারছেন না, কারণ গ্রামের মানুষদের মধ্যে এই বিষয়টা নিয়ে কানাঘুষা চলতে থাকে। তো এইভাবেই 2-3 দিন পার হয়ে যায়, কিন্তু দিঘি তো ওই জিনিসগুলা নিচ্ছে না। এখন কি করা যায় এই বিষয়টা নিয়ে? এরই মাঝে ওই মোড়ল সাহেব এক রাতে স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি একটা অবয়ব দেখতে পান। উনি দেখেন বৃদ্ধ একটা লোক ওনাকে এসে বলছে, যার চেহারা খুবই সুন্দর এবং তার খুব সুন্দর দাড়ি এবং খুব মায়াবী কণ্ঠে উনি বলেন, তুমি যে সামানগুলা দিছো আমি তো এগুলা নিতে পারছি না, কারণ এখানে একটা জিনিস কম আছে, এখানে একটা জিনিস কম দিয়েছো তুমি, আমি এই জিনিসটা নিতে পারছি না। তখন স্বপ্নের মধ্যেই এই মোড়ল উনি বলেন, আমি তো কোনো জিনিস কম দেইনি, আমি তো সবকিছু দিয়েছি। তখন এই মোড়লের স্বপ্নে থাকা ওই লোক বলে, হ্যাঁ তুমি ঠিক আছো, তুমি এটা জানো না, কিন্তু তোমার এই অনুষ্ঠানের মধ্যে এমন একটা লোক আছে যিনি এই জিনিসটা লুকিয়ে রেখেছে, এবং এই জিনিসটা কোথায় লুকিয়ে রেখেছে এটাও আমি জানি। এটা লুকিয়ে রেখেছে তোমার এই অনুষ্ঠানের মধ্যে। এই খাবারগুলা রান্না করার সময় যেই ছাইগুলা হয়েছে এই ছায়ের মধ্যে উনি একটা চামিচ লুকিয়ে রাখছে। এইটা উনি স্বপ্নের মধ্যে শুনতে পান। তখন ওই অবয়বটা বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি এটা নিতে পারছি না। এটা বলে ওই স্বপ্নের মধ্য থেকে ওই অবয়বটা বা ওই লোকটা অদৃশ্য হয়ে যায়। আর এরপরই ওনার এই মোড়ল সাহেবের ঘুম ভেঙে যায়। উনি ঘুম থেকে জেগে ওনার ঘরের মধ্যে মিষ্টি একটা গান অনুভব করেন। উনি বুঝতে পারেন উনি যেই স্বপ্নটা দেখছেন এটা নিখাত কোনো স্বপ্ন নয়, এরই মধ্যে কোনো হ্যাকমত লুকিয়ে আছে অবশ্যই। তো এর পরের দিন সকালবেলা উনি ওনার বাড়ির যত লোক আছে সবাইকে ডেকে এক জায়গায় করেন এবং সবাইকে প্রশ্ন করতে থাকেন। তখন তাদের মধ্যে থাকা এক লোক, উনি আবার এই মোড়লের দূর সম্পর্কের কোনো এক আত্মীয়, অনেক দূর থেকে এসেছেন, উনি আবার এইসব বিষয়ে কোনো তথ্য জানতেন না। তো উনি স্বীকার করেন, হ্যাঁ আমি তো একটা চামিচ এরকম লুকিয়ে রেখেছি, তো আমি তো এটা মনে করছি ডেকোরেশনের মাল সামান, তো এই কারণে তো আমি এটা লুকায় রাখছি, কিন্তু এটা যেন কোনো দেওয়ার জিনিস এটা তো আমি জানি না, এটা জানলে তো আমি ধরতাম না। তো ওই লোকই ওনার নিজের হাত দিয়ে যেখানে লুকিয়ে রেখেছিলেন ওইখান থেকে ওই চামিচটা বের করে এনে দেন, এবং এরপরে ওই মোড়ল সাহেব আবার এই চামিচটা ধুয়ে পবিত্র করে সব সামানের সাথে চামিচটা নিয়ে রেখে আসেন। এরপরের দিন অবাক করা বিষয় দেখা গেল যে ওই দিঘিতে আর কোনো সামান নেই। তো এরপরে মোড়ল সাহেব তখন হাফ ছেড়ে বাঁচলেন, যাকে একটা বড় বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। এরপরে ওই মোড়ল সাহেব উনি আর কখনো ওই দিঘিতে চিঠি দিতে চাইতেন না, তো উনি নিজের থেকে আর কখনো চিঠি দেন না। তবে দেখা গেছে অনেকের অনুরোধে উনি একবার চিঠি দিয়েছিলেন, কিন্তু অবাক করা বিষয় ওনার চিঠি দেওয়া সত্ত্বেও আর কখনো ওই দিঘি থেকে কোনো আসবাবপত্র বা সামান ভেসে ওঠেনি। আর এরপরে ওনারা লক্ষ্য করেন যে ওই যে পুরীর ঘাট, ওই পুরীর ঘাটটা ধীরে ধীরে নাকি ওইটা ভেঙে যেতে থাকে। একটা সময় ওইটা একদম ভেঙে কুড়িয়ে যায়। তবে ওইটা ভেঙে গেলেও ওইটার যে ভাঙা কংক্রিট বা ইট পাটকেল ওইগুলা এখনো ওই দিঘিতে অবস্থিত আছে, এবং এখনো নাকি অনেক মানুষজন ওই দিঘিতে মাঝে মাঝে ডুব দিলে ওই যে সেই উজিরের মেয়ে এবং মসজিদ এই দুইটা জিনিস দেখতে পায়। আর এইভাবেই গ্রামের মাঝে এই কথাটা এখনো পর্যন্ত প্রচলিত হয়ে আছে। তবে হয়তোবা সকলে জানে না, তবে গ্রামের অনেকেই এই বিষয়টা জানে। আর আমরা এই এহসান হক ভাইয়ের মাধ্যমে তাদের এই চট্টগ্রাম রাউজানের
এরকম একটি ঐতিহাসিক লোককথা উঠে এসেছে। আর আমাদের এই চ্যানেলে এই ঘটনাটা আমি উপস্থাপনা করতে পেরে ওনার প্রতি অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই এপিসোডটি জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইমেলটি bhutfmpd035@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আরও ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় লিসেনার, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো, অন্যরকম ভয়ের জগৎ। আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে, যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে। তো আজকের মতো এ পর্যন্তই ছিল আজকের এই এপিসোড। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর হ্যাঁ, ভূত এফএম বিডির সাথেই থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ভূত এফএম বিডির সাথেই রাখুক। আল্লাহ হাফেজ।